হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম একটি নতুন ক্লাসে। তোমাদের জন্য নিয়ে এসেছি পরশু টেস্ট ফর ম্যাথ ক্লাস। দেখো আজকে তোমাদের যেটা নিয়ে এসেছি আমি পরশু টেস্ট পেপার 2025 এমসিকিউ এসিকিউ 6টা প্রশ্নের ক্লাস দেবো আজকে তোমাদের ম্যাথ। পেজ নাম্বার তোমরা চলে যাবা 451 452। দেখো 451 452 পাতার যে আমাদের পরশু টেস্ট পেপার যে প্রশ্নগুলো আছে আমাদের কিন্তু শেষ প্রশ্ন, আর কিন্তু এরপরে অবজেক্টিভ প্রশ্ন নাই। আমরা কিন্তু শেষের দিকে চলে এসেছি, এটাই আমাদের শেষ পার্ট। আমরা অবজেক্টিভ ক্লাসটা দিব, তারপরে বড় প্রশ্নের অঙ্ক ক্লাসটা আছে, বড় প্রশ্নের ক্লাসটা আসবে তোমাদের তাড়াতাড়ি চলে আসবে। তো আজকে কিন্তু অবজেক্টিভ ক্লাসের কিন্তু এটা কিন্তু পরশু টেস্ট পেপারের শেষ প্রশ্ন, আর কিন্তু নাই। তারপরে যেগুলো বড় প্রশ্নগুলো বাকি আছে আমাদের, যেগুলো পরিমিতি রাশি বিজ্ঞানের অঙ্কগুলো বাকি আছে সেগুলো কিন্তু তোমাদের দিব। তার সঙ্গে উপপাদ্যের অঙ্কগুলো আছে সেগুলো তোমাদের দিব। তো তোমাদের সব অঙ্ক 90 মার্কের অঙ্ক চাইছিল, সব পেয়ে যাবে তোমরা। তোমাদের এই বইটা আছে পরশু টেস্ট পেপার বইটা, তোমাদের এই বইটা আমার সঙ্গে খুলতে হবে আর একসঙ্গে আমার সঙ্গে অঙ্কগুলো করতে হবে। আর ক্লাস শুরু করার আগে যেটা আমি বলবো, তোমাদের ভিডিওগুলোতে লাইক করে দিতে হবে এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। এবং যারা নতুন আছো এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করানো এইরকম আমার ক্লাস পাওয়ার জন্য। তো চলো আজকের ক্লাসের শেষ অঙ্কগুলো দেখে নেব। আমাদের পরশু টেস্ট পেপারের যে শেষ অঙ্কগুলো আছে অবজেক্টিভ টাইপের কী প্রশ্নগুলো আছে, একের প্রশ্নগুলো করাবো। একের প্রশ্নগুলো এমসিকিউ টাইপের প্রশ্ন আছে। তাহলে যেটা বললাম আমাদের পরশু টেস্ট পেপারের এটা হচ্ছে শেষ ক্লাস এমসিকিউ এসিকিউর অঙ্ক, তাই না? আর পরশু টেস্ট পেপারের কোনো আর স্কুল নাই, এটাই আমাদের শেষ স্কুল। তো দেখো আমার যে ক্লাসে আমার চ্যানেলে সবচেয়ে বেশি ভিডিও তোমরা পাবা পরশু টেস্ট পেপার থেকে, এবং এবিটি টেস্ট পেপার থেকেও বেশি ভিডিও পাবা। তোমাদের বেশি ক্লাস পেতে গেলে, ভালো অঙ্ক বেশি বুঝতে গেলে আমার চ্যানেলেই আসতে হবে, আমার ক্লাস তোমাদের দেখতে হবে, তারপরে তোমরা সব অঙ্ক বুঝতে পারবা, ভালো করে অঙ্ক মাধ্যমিক পরীক্ষায় করতে পারবা। তো চলো আজকের অঙ্কটা আমরা দেখে নিচ্ছি একের একটা কী বলছে। তাহলে এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। তাহলে সমূল চক্রবৃদ্ধি বলে দিয়েছে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারটা বের করতে বলেছে। তাহলে দেখো আমরা এখানে সমূল চক্রবৃদ্ধি যখন বলে দিয়েছে, তাহলে আমাদের সমূল চক্রবৃদ্ধির সূত্র কী জানি? আসল ইন্টু 1 প্লাস সুদের হারটা। এখানে দেখো সুদের হারটা আমাদের বের করতে বলেছে, তাহলে সুদের হারটাকে আমরা আর ধরে নিলাম, আর বাই 100। আর এখানে সময় হচ্ছে 2 বছর। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধির যে মানটা আমাদের বলেছে কত? 121 সমান করে দিলাম। তাহলে এখান থেকে দেখো আমরা আরের মানটা বের করে নেব। তাহলে এখানে 121 আর নিচে দেয় 100টা নামিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এটাকে তোমরা দেখো তো, তোমরা 11/10 করে হোল স্কোয়ার করতে পারবা। পাওয়ার সমান মূল সংখ্যা সমান করে দাও, 1 প্লাস আর বাই 100 সমান 11/10। এখান থেকে সহজে আরের মানটা বেরিয়ে আসবে। -1 ভগ্নাংশে যোগ বিয়োগ করো, লসাগু 10, এটা 11 -10, 10 একটা শূন্য কেটে দাও। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আর বাই 10, আর এদিকে 11 থেকে যদি 10 বিয়োগ করো তাহলে এদিকে 1 পেয়ে গেলা। তাহলে এখান থেকে আর এর মানটা কত পেয়ে গেলা? আর এর মানটা পেয়ে গেলা 10। তার 10% অ্যান্সার। দেখো 10% কোথায় আছে? আমাদের এ নাম্বার অপশানে আছে, তাহলে আমাদের অ্যান্সার এ নাম্বার। দেখো 2 এর প্রশ্নটা আমাদের আছে 7x² প্লাস kx - 3 = 0। তাহলে এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ বলে দিয়েছে 2/3। একটি বীজ বলা মানে x এর মান বলে দেওয়া, ঠিক আছে? x এর মানগুলোকে বীজ বলা হয়। তো আছে আমাদের x এর মানটা 2/3, ঠিক আছে? আর এখান থেকে আমাদের k এর মানটা বের করতে বলেছে। তাহলে x এর মান যখন জানা হয়ে গেল, তাহলে x এর জায়গায় x এর মান বসিয়ে দাও, k এর মান বেরিয়ে আসবে। তাহলে দেখো, তাহলে আমরা এখানে 7 × 2/3 তার হোল স্কোয়ার, আর এখানে দেখো এটা আমরা পেয়ে যাবো প্লাস k × 2/3 -3 দিয়ে দেবো, = 0। এবার সরলটা করেন না, এখানে যদি আমরা পাওয়ারটা ভেঙে নিই, এটা হবে 4, এটা 3 স্কোয়ার 9 হয়ে যাবে, প্লাস এটা হবে আমাদের 2k/3, এটা হবে কত? -3 = 0। এবার আমরা কী করবো? 9 আছে, 9 দিয়ে আমরা গুণ করে দিই। 9 দিয়ে যদি গুণ করে দিই 9 কেটে যাবে, তো এখানে 7 4 28 হয়ে গেল। এখানে দেখো এখানে 9 দিয়ে গুণ করছো, তাহলে এখানে 3 পাবা একটা, তাহলে 3 পাবাতে এখানে 3 দিয়ে 6 করে নেবা 6k, আর 9 দিয়ে গুণ করছো এটা 27 হয়ে যাবে 0। তাহলে দেখো এটা হয়ে গেলো 6k, এটা আমাদের যোগ বিয়োগ করলে এটা +1 পাবা 0। তাহলে এখান থেকে k এর মানে কত দেখতে পাচ্ছ? -1/6 দেখতে পাচ্ছ। তো দেখো আমাদের -1/6 আছে C নাম্বার অপশানে, তাহলে অ্যান্সারটা আমাদের C। 3 প্রশ্নে দেখো এখানে দেওয়া আছে একটি বৃত্তের ব্যাস AB এবং P বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু, তাহলে কোণ PAB = 30 ডিগ্রি হলে কোণ PB এর মান কত? চলো দেখো আমাদের ছবিটা এরকম হবে। আমাদের একটা বৃত্ত আছে আর বৃত্তের AB ব্যাস বলে দিয়েছে। বৃত্তের AB ব্যাস, এটা হলো আমাদের ও কেন্দ্রবিন্দু। আর P বিন্দুটা দেখো বৃত্তের যে কোনো একটা বিন্দু বলেছে, আমাদের যেটা বলেছে PAB 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে PAB, তাহলে এভাবে আমাদের এপিটা যোগ করতে হবে
এই যে তাহলে এই কোণটা পিএবি কোণটা এটা দেওয়া আছে কত 30 ডিগ্রি বলে দিয়েছে। কার মান বের করতে বলেছে পিবিএ তাহলে দেখো পিবি যোগ করতে হবে। প্রশ্ন যেভাবে বলছে সেভাবে কিন্তু ছবি তৈরি হয়ে যাচ্ছে। প্রশ্ন পরে পরে ছবি বুঝে শুনে তৈরি করো, ছবি তৈরি হবে, ছবি তৈরি হলে পরে তোমাদের অঙ্ক তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে আমাদের পিবিএ মানে এই কোণটা আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ থেকে এই কোণটা, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাস নিয়ে যে বৃত্তস্থ কোণটা তৈরি হয় তাকে অর্ধবৃত্তস্থ কোণ বলা হয়। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ হয় সমকোণ, এটা 90 ডিগ্রি। এবার এই কোণটা 90 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এটা কত পেয়ে যাবা, কারণ এটা ত্রিভুজে লক্ষ্য করো, ত্রিভুজের দুটো কোণ জানা হয়ে গেছে। তাহলে 3 নম্বর কোণটা কত হবে, তাই দুটো কোণকে যোগ করো আর 180 ডিগ্রি থেকে বিয়োগ করো, এটা যোগ করলে হয়ে যাবে কত 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি আর 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বাদ দিলে তোমরা এটা 60 ডিগ্রি পেয়ে যাবা। তাহলে এই কোণটা 60 ডিগ্রি। তাহলে অ্যান্সার কিন্তু আমাদের 60 ডিগ্রি। যে আমাদের বলেছিল কোণ পিবিএ এটা কিন্তু আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি দেখো অপশানটা কত নম্বর অপশানে আছে, এটা আমাদের আছে বি নম্বর অপশানে, ঠিক আছে। তোমাদের যেটা বললাম যে ত্রিভুজের ধর্ম অনুযায়ী যে ত্রিভুজের দুটি কোণ জানা হয়ে গেলে 3 নম্বর কোণটা কিন্তু পেয়ে যাবো। 180 ডিগ্রি থেকে এই দুটি কোণের যোগফলটা বাদ দেবা, তোমরা পেয়ে যাবা অ্যান্সারটা, এই কোণটা পেয়ে যাবা 60 ডিগ্রি। 4 প্রশ্নটা আছে আমাদের 2 cos 3 θ = 1 যদি হয় আমাদের থিতার মানটা বের করতে বলেছে। তো থিতার মানটা এখান থেকে সহজে বেরিয়ে আসবে। তাহলে আমরা দেখো cos 3 θ = 1/2 করে নিলাম। তো এবার দেখো আমরা এই 1/2কে cos 60 ডিগ্রি লিখতে পারবো। cos 60 ডিগ্রি মানে 1/2 হয়। এবার ওই থেকে cos ভ্যানিশ করলে তাহলে 3 θ = কত হবে 60 ডিগ্রি। 3 দিয়ে কাটাকাটি করো 20 ডিগ্রি। তাহলে থিতার মানটা তোমরা পেয়ে গেলা 20 ডিগ্রি। 20 ডিগ্রি দেখো কত নম্বর অপশানে আছে আমাদের, এটা সি নাম্বারে আছে। অ্যান্সারটা হয়ে গেল আমাদের সি নাম্বার। 5 প্রশ্নটা দেখো আমাদের এখানে আছে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগোলকের ক্ষেত্রফল বের করতে বলেছে। নিরেট অর্ধগোলক তোমরা কি জানো, অর্ধগোলকের ছবিটা যদি আঁকি তোমাদের দেখায়, তাহলে বাটি, তোমরা বাটি দেখেছো, মুড়ি খাও বাটি, ভাত তো খাবা না, তরকারি খাবা, পায়েস খাবা, এই যে বাটিটা। তাহলে এই বাটির উপরের তলটা দেখো বৃত্তাকার তল আছে, উপরের তলটা এখানে ব্যাসার্ধ যদি আর হয়ে যায় তাহলে দেখো উপরের তলটা বৃত্তের ক্ষেত্রফল তোমরা জানো πr², আর এই তলটা হচ্ছে বক্রতল। দেখো এই বক্রতলের ক্ষেত্রফল এই তলটা কি পাবা, সম্পূর্ণ যে গোলকটা আছে ফুটবলটা, সম্পূর্ণ গোলকের যে সমগ্রতলের ক্ষেত্রফল সেটা হয় 4πr², যেখানে ব্যাসার্ধ হবে আর, ব্যাসার্ধ কত আর, তাই না। তা সম্পূর্ণ গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলে যে 4πr² হয়, তার অর্ধেকটা কত হবে, অর্ধেকটা হবে 2πr²। তাহলে এই যে অর্ধেকটা আছে এখানে বক্রতলটা, তো এটা পেয়ে যাবে 2πr²। এবার অর্ধগোলকের সম্পূর্ণটা কত হবে, এই বক্রতলটা আর এই সমতলটা নিয়ে এই দুটো যোগ হবে, তাহলে এদিকে 2πr², এদিকে πr² যোগ হয়ে কত পেয়ে যাবে 3πr², ঠিক আছে। তাহলে 3πr² হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র। তা আমাদের আর এর মানটা এখানে ব্যাসার্ধ 7 বলে দিয়েছে, তাহলে 3 × পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর হচ্ছে এখানে আমাদের কত, আর হচ্ছে 7, তাহলে r² 7 × 7, এটা সরল করে অ্যান্সার পেয়ে যাব। এখানে আমাদের দেখো অপশানে পাই রেখেছে, তাহলে আমরা এখানে পাইটা আর ভাঙাচ্ছে না, এটাকে পাই রেখে দিচ্ছি আমরা, ঠিক আছে। 22/7টা পাই রেখে দিলাম, আর 7 এখানে 49, 3 দিয়ে গুণ করে নাও, 3 দিয়ে গুণ করলে 3 নং 27, 3 4 12, আর ওদিকে 2 13 14, 147 পাই দিয়ে অপশানটা রেখেছে বলে পাইটা আমরা আবার পায়ে ফিরে নিয়ে চলে আসলাম, পাই রেখে দিব, পাইকে আমরা ভাঙাবো না। তো যাই হোক আমাদের দেখো 147 পাই আমাদের কত নম্বর অপশানে আছে, আমাদের সি নাম্বার অপশানটা আছে, তাহলে আমাদের অ্যান্সার সি নাম্বার। 6 প্রশ্নটা দেখো আমাদের কিছু তথ্য দেওয়া আছে, 20, 24, 25, 26, 27, 28, 29, 30 এভাবে তথ্যগুলো আছে। তাহলে আমাদের এখান থেকে বলেছে এই তথ্যে 27 না থাকলে মধ্যমা কতটা হ্রাস পাবে, তাই না, 27 না থাকলে। তা দেখো 27 থাকলে মধ্যমা কত হবে আর 27 না থাকলে মধ্যমা কত হবে সেটা আমরা বের করে দেখাবো। তো আমরা প্রথমে লিখি 27 থাকলে মধ্যমা 27 থাকলে মধ্যমা দেখো মানে এই সংখ্যাগুলির মধ্যমা। তাহলে মধ্যমা দেখো আমাদের সংখ্যা কটা আছে 1 2 3 4 5 6 7 8টা। তা দেখো এখানে তাহলে 3 জনকে বাদ দাও আর এদিকে 3 জনকে বাদ দাও, তাহলে মধ্যে থেকে গেলো 2 জন। তাহলে মধ্যমা পাওয়ার নিয়ম এই দুটোকে যোগ করবা, মানে 26 যোগ 27 করবা আর 2 দিয়ে ভাগ করবা, এভাবে কিন্তু মধ্যমা তোমরা বের করতে পারবা। এটা হচ্ছে যেহেতু টোটাল সংখ্যাগুলো জোড় সংখ্যা থাকে, তো জোড় সংখ্যার মানে যুগ্ম সংখ্যার যে মধ্যমা পাওয়ার নিয়ম, মাঝে দুটোকে যোগ করবো আর 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখানে সরল করো, এটা তোমরা পেয়ে যাবে। দেখো এদিকে পেয়ে যাচ্ছ 7, ওদিকে পেয়ে যাচ্ছে কত 12, এদিকে হবে 13, তাহলে 13 আর এদিকে 5 53 পেয়ে যাচ্ছ, 53 আর নিচে এদিকে 2, তা 53/2 পেয়ে গেলাম, এটা মধ্যমা।
27 থাকলে মধ্যমা এটা, আর 27 না থাকলে আমরা এবার লিখব 27 না থাকলে, না 27 যদি না থাকে, তাই না, না থাকলে তখন মধ্যমা। দেখো 27টা যদি না থাকে তাহলে 27টা আমরা বাদ দিয়ে দেবো। 27টা যদি বাদ দিয়ে দিই তখন দেখো তো আমাদের এদিকে 3 জন এদিকে 3 জন, মধ্যে কে থেকে গেলো 26, তাহলে আমাদের এই হবে, দেখো আমাদের 26 হবে মধ্যমা। আচ্ছা, এবার বলছে 27 না থাকলে মধ্যমা হ্রাস পায় কত। ঠিক আছে, তাহলে এটা নিশ্চয়ই আমাদের এটা কমে গেছে, এটা বেড়ে গেছে। তাহলে এখানে লিখবো অতএব 27 না থাকলে মধ্যমা হ্রাস পায়। কত হ্রাস পাবে দেখো, তাহলে আগেরটা বেশি ছিল এই যে, আর এখন এটা কমটা। ঠিক আছে, তাহলে এতটা হ্রাস পাবে। তাহলে সরলটা করে নাও, 2 লসাগু 53, এটা দেখো তো 26 দিয়ে এটা করবা, এটা 52 পেয়ে যাবো। তাহলে 1/2 এটাকে ভাগ করো, এটা 0.5 পেয়ে যাবা। তাহলে এতটা মধ্যমা হ্রাস পাবে 27 না থাকলে। তা দেখো আমাদের 0.5 অ্যান্সারটা কত নম্বর অপশানে আছে, সি নাম্বারে আছে। তাহলে তোমরা অ্যান্সারটা সি নাম্বার দিয়ে দিবা। এবার 2 এর প্রশ্নগুলো দেখো, 2 এর প্রশ্নগুলো আমাদের শূন্যস্থান পূরণ অঙ্কগুলো আছে, তা আমরা দেখে নেব শূন্যস্থান অঙ্কগুলো কী বলছে। 2 এর এ নাম্বারটা এখানে আমাদের 1 2 হয় 2 এর, তো এখানে ABC দিয়েছে। তো যাই হোক, তো 2 এর এর প্রশ্নটা আমাদের বলেছে কোনো মূলধন দেওয়া নাই, কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হারের মানটা বের করতে বলেছে। তাহলে দেখো তো এখানে মূলধনটাকে আমরা ধরে নিচ্ছি, ধরি মূলধনটা আমাদের এক্স। ঠিক আছে, এটাকে আমাদের আসল বলা হয়, পি বলা হয়। তো এটা আমাদের দেখো দ্বিগুণ বলে দিয়েছে 10 বছরে, তাহলে দ্বিগুণ বলতে সুদ আসলটা আমরা পেয়ে যাব। সুদ আসল কত পাবো, 2x পাবো, আসলের দ্বিগুণ 2x। তাহলে এখান থেকে আমরা সুদ পেয়ে যাব। দেখো আসল জানা আছে, আসল হচ্ছে আমাদের মূলধনটা, আর সুদ আসলও জানা হয়ে গেল। তাহলে আমরা কী পাবো, সুদ আসল থেকে আসলটা বাদ দাও, আমরা সুদ পেয়ে যাবো। তাহলে এই হলো আমাদের সুদ। তাহলে আমাদের সূত্র কি, আই সমান PTR/100। পি হচ্ছে আসল, টি হচ্ছে সময়, আর হচ্ছে সুদের হার, আই হচ্ছে সুদ। তাহলে সুদ পেয়ে গেছি এক্স, আসলটাও এক্স, সময়টা 10 বছর বলেছে, আর সুদের হারটা আমাদের বের করতে হবে। আরটা বের হবে আমাদের এক্স কেটে দাও, এখানে 1, এখানে 0 কেটে দাও। তা তোমরা আরের মাঠে বুঝতে পারছো 10 একে 10, তাহলে আর সমান আমরা পেয়ে যাচ্ছি 10%। তা দেখো সুদের হারটা কিন্তু আমাদের 10%। তোমরা শূন্য স্থানে তোমরা কী লিখবা, 10% লিখবা। দেখো বি এর প্রশ্নটা আছে আমাদের A/B = 4/5, আর B/C = দেওয়া আছে 6/7। যদি হয় তাহলে আমাদের A/C হতে হবে। তাহলে A/C এর মানে বের করতে বলেছে। তা আমরা দেখো আমরা কী করবো, আগে অনুপাতকে বাই করে নিই। তাহলে এখানে A/B করে নেব, তাহলে এটা 4/5 হয়ে যাবে। এখানে B/C করে নাও, 6/7 হয়ে যাবে। এবার আমরা কী করবো, দুটো অনুপাতকে এদেরকে গুণ করে নেব। তাহলে এখানে যদি গুণ করো A/B × B/C, আর এখানে 4/5, আর এদিকে আছে 6/7। গুণ করলাম এই জন্য যে B কেটে যাবে, A/C থাকবে, আমাদের পুরো অ্যান্সারটা চলে আসবে। তাহলে B কাটো, এদিকে কাটাকাটি তো আমাদের যাচ্ছে না কোনো কিছু, তাহলে এদিকে আমাদের A/C থেকে গেল। এখানে গুণ করে নাও, 6 × 4 = 24, আর এখানে 5 × 7 = 35। তাহলে দেখো A/C আমরা কত পেলাম, 24/35। এটাই আমাদের অ্যান্সার। তোমরা শূন্য স্থানে তাহলে বসিয়ে দেবা, কত বসাবা, 24/35 বসিয়ে দেবা। 2 এর সি নাম্বারটা দেখো, প্রশ্নটা আমাদের বলছি ABCD আয়তকার চিত্রের AC ও BD কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে AB 12 সেমি, AO 6.5 সেমি হলে BC এর দৈর্ঘ্য কত হবে সেটা বের করতে বলেছে। আচ্ছা, আমাদের প্রথমে আয়তকার চিত্র বলেছে, আমরা ছবিটা এঁকে প্রশ্নটা বুঝি ভালো করে। আয়তকার চিত্র আমরা আঁকবো, এই যে আমাদের একটা আয়তকার চিত্র, নাম আমরা ABCD নাম দিয়ে দেব। আর এখানে দুটো কর্ণ আমরা করছি তৈরি, AC কর্ণ, আর এদিকে BD কর্ণ। কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আমাদের যে মানগুলো দেওয়া আছে দেখো, ABর মানটা দেওয়া আছে, দেখো ABর মানটা 12 সেমি দেওয়া আছে, আর AO, এই যে AO দেওয়া আছে আমাদের কত, 6.5। ঠিক আছে, তাহলে আমাদের BCর দৈর্ঘ্য বের করতে বলেছি, BCটা কত হবে। তাহলে দেখো আমরা BCর দৈর্ঘ্য পেয়ে যাবো। এখানে লক্ষ্য করো যে
এই কোণটা আমাদের কত হয় এবিসি কোণটা, সামুদ্রিকের এবিসি আয়তক্ষেত্রে এবিসি কোণটা আমরা 90 ডিগ্রি পাবো, কারণ আয়তক্ষেত্রে প্রতিটি কোণ 90 ডিগ্রি হয়। তাহলে আমাদের এখানে কোণ এ বিসি সমান 90 ডিগ্রি, ঠিক আছে। যেহেতু এবিসি এটা আয়তক্ষেত্র, তাহলে এবিসি কোণটা কত হবে 90 ডিগ্রি হবে। এখন আমাদের দেখো তাহলে এবিসিটা কী হবে, একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি এবিসি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। তাহলে এবিসি একটি আমরা সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম। তাহলে সমকোণী ত্রিভুজের আমাদের কি, আমরা দুটো বাহু জানলে পরে আমরা 3 নম্বর বিসি বাহুটা পেয়ে যাব। দেখো ওএ জানা আছে, আমরা ওসি বের করতে পারবো, কারণ এখানে দেখো কর্ণদ্বয় পরস্পর কি করে, আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা এই যে এসির মানটা পেয়ে যাব, এসিটা হবে ও এর ডবল। তাহলে এখানে লিখব যে যেহেতু আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। তার জন্য আমরা বলতে পারবো অতএব এসিটা হয়ে যাবে আমাদের 2AO, তাই না। তাহলে এখানে এও এর মানটা আছে 6.5, তাহলে গুণ করে দেখো তো কত পেয়ে যাবা, এটা পেয়ে যাবা 13 সেমি পেয়ে যাবা। তাহলে এসি পেয়ে গেলাম, এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আমাদের দেখো সমকোণী ত্রিভুজে অতিভুজ আমাদের এসি আছে, আর এটা ভূমি, এটা লম্ব। তাহলে এখান থেকে বিসি স্কোয়ার মানটা বের করব। তাহলে বিসি স্কোয়ার হয়ে যাবে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার, ঠিক আছে, এবি স্কোয়ার। তাহলে মান বসাও, এসির মান আমরা পেয়ে গেলাম 13 স্কোয়ার, আর এবির মান যে দেওয়া আছে 12, তাহলে 12 স্কোয়ার। 13 বর্গ তোমরা 169 পাবা, আর 12 বর্গ 144, বিয়োগ করে তোমরা 25 পেয়ে যাবা। তা দেখো আমরা বিসির মানটা কিন্তু পেয়ে যাব। বিসি কত হবে √25, তাহলে বর্গমূলটা আমরা 5। দেখো বিসির দৈর্ঘ্য বের করতে বলেছিল, বিসির দৈর্ঘ্য পেয়ে গেছি 5 সেমি, 5 সেমি। তাহলে শূন্যস্থানে তোমরা কী বসাবা, 5 বসাবা। তো ডি প্রশ্নটা বলেছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 1/2, এটা আমাদের দেওয়া আছে। তার আমাদের মান বের করতে বলেছে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা, এর মানটা কত হবে। আচ্ছা দেখো আমরা এটাকে সরল করি, আমরা মানটা পেয়ে যাব। তো আমরা দেখো এটাকে করছি cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা তার হোল স্কয়ার। এবার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র ফেলে দেবো, তাহলে হবে আমাদের cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। আচ্ছা তোমরা জানো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর মানটা 1 হয়, আর এর মানটা তো দেওয়া আছে হাফ, তাহলে এখানে আমরা হাফ বসিয়ে দেবো। তা দেখো আমরা কত পেয়ে গেলাম, হাফ পেয়ে গেলাম। তাহলে এর মানটা আমাদের কত পেয়ে গেলাম, হাফ। তা তোমরা শূন্যস্থানে 1/2 লিখে দিবা। 2 এর ই নাম্বারটা দেখো আমাদের বলছে এখানে একটি সমকোণী চৌপলের কর্ণ সংখ্যা ড্যাশটি, সমকোণী চৌপলের কর্ণ সংখ্যা জানতে চেয়েছি। আচ্ছা তোমরা চৌপল যেটাকে তোমরা জানবা আয়তঘন, তাই না। তো আয়তঘন আর সমকোণী চৌপল একই জিনিস। তো আয়তঘনের কর্ণের সংখ্যা আমরা কি জানি, আয়তঘন তোমরা এই যে ঘরটাকে কল্পনা করো, তাহলে ঘরটার কর্ণের সংখ্যা কটা পাবা। দেখো আমরা যদি বলি এই কোণ বরাবর, তাহলে এর উপরে আর ওর নিচে কর্ণ বরাবর একটা পাবা, আর এই নিচ আর ওর উপরে ওই কর্ণ, তাহলে এখানে একটা পাবা, আর এইদিকে উপর নিচে একটা, আর এর উপর নিচে একটা, 4টা কর্ণ পাবা। তো তোমাদের জানতে হবে আয়তঘন বা সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা 4টি হয়, ঠিক আছে। তাই এখানে অ্যান্সারটা আমাদের হবে 4টি, আমরা পেয়ে গেলাম 4টি, ঠিক আছে। শূন্যস্থানে তোমরা 4টি লিখবা। এবার দেখো এক নাম্বারটা আমাদের বলছে যে তথ্যের সংখ্যাগুরু মান 2টি তাকে ড্যাশ ভূইষ্ঠক তথ্য বলা হয়। আচ্ছা এখানে অ্যান্সারটা হবে দ্বিভূইষ্ঠক তথ্য, ঠিক আছে। সংখ্যাগুরু মান যদি 2টি হয়ে যায় তথ্যের মধ্যে, তাই না, তাকে কি বলবা তোমরা, তাহলে অ্যান্সারটা লিখবা দ্বি, শুধু শূন্যস্থানে দ্বি বসবে, দ্বি, আর যেখানে আছে আমাদের ভূইষ্ঠক, দ্বিভূইষ্ঠক, তাই না। সংখ্যাগুরু মান যদি 2টি থাকে তথ্যের মধ্যে, তো সেই সংখ্যাগুরু মানকে বলা হয় দ্বিভূইষ্ঠক। ওকে, এইভাবে তথ্য বলা হয়। এটা শূন্যস্থান তোমার এটা দ্বি কথাটা আসবে, দ্বয়বয়যুক্ত ঋষি আছে দ্বি। এবার 3 প্রশ্নগুলো দেখো, 3 প্রশ্নগুলো আছে আমাদের সত্য বা মিথ্যা লেখো।
তো সত্য মিথ্যা অঙ্কগুলো আমরা দেখে নেব কী বলছে। তিনের একের প্রশ্নটা আছে, সাহানা 500 টাকা 9 মাসের জন্য ও সাদিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসা নিয়োজিত করি, তাদের লভ্যাংশ অনুপাত 3:2 বলে দিয়েছে। তো লভ্যাংশ অনুপাত বলেছে 3:2। আচ্ছা, তোমাদের এখানে জানতে হবে যে একই সময়ের ক্ষেত্রে মূলধনের অনুপাত যেটা হবে সেটাই হবে আমাদের লভ্যাংশ অনুপাত। মূলধনের অনুপাত লভ্যাংশ অনুপাত সমান হবে একই সময়ের ক্ষেত্রে। তো চলো আমরা এখানে মূলধনের অনুপাতটাই দেখব। মূলধনের অনুপাতটাই হবে লভ্যাংশ অনুপাত, কত বেরোচ্ছে। যদি এটা হয় তাহলে সত্য, না হলে মিথ্যা। তো আমাদের দেখো মূলধনের অনুপাতটা কী করে পাবা, 500 টাকা কত মাস খাটে, 9 মাস, তার 9 দিয়ে গুণ করবা H2। আর সাদিয়ার 600 টাকাটা ক মাস খাটে, 5 মাস। এভাবে যদি তোমরা করো তাহলে এটাই তাদের মূলধনের অনুপাত, আর মূলধনের অনুপাতটাই হবে লভ্যাংশ অনুপাত। তো আমরা সলভ করে দেখব, যদি 3:2 আসে তাহলে সত্য, আর যদি 3:2 না আসে তাহলে মিথ্যা। আচ্ছা দেখো এখানে আমাদের কি আসবে, এখানে কাটাকাটি করো। তোমরা যদি দেখো 2 শূন্য 2 শূন্য কেটে দাও, 3 দিয়ে কাটাকাটি করো, 3 3 9 আর 3 2 6, আর এখানে 5 আর 5 কেটে দিতে পারো। তা দেখো তো 3:2 আসছে, তাহলে মিলে গেছে আমাদের, তাই না? তাহলে আমাদের লভ্যাংশ অনুপাত এটাকে বলা হয় লভ্যাংশ অনুপাত। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্সারটা কী বলে দেবো, অ্যান্সারটা আমরা বলে দেবো সত্য। 3-2 প্রশ্নটা দেখো, বলছি এক্স ভেরিয়েস ওয়াই জেড কমা ওয়াই ভেরিয়েস জেড এক্স কমা জেড ভেরিয়েস এক্স ওয়াই আছে। তাহলে আমাদের এখানে বলেছে ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1 দেখাতে বলেছে। ঠিক আছে, আচ্ছা দেখো তো আমরা আগে ভেদগুলো উঠাবো আর ধ্রুবক নিয়ে আসবো। তাহলে এখান থেকে যদি ভেদ উঠাও তাহলে s² সমান k1 ওয়াই জেড পেয়ে যাবা। আর এখানে যদি ভেদ উঠাও তাহলে এখানে হবে y² সমান k2 জেড এক্স পাবা। আর এখান থেকে z² সমান আসবে k2 এক্স ওয়াই, এভাবে আসবে। তাহলে k1 k2, ঠিক আছে, এটা k3 দেবো আমরা, k3। তাহলে k1 k2 k3 কী হবে, অশূন্য ভেদ ধ্রুবক। এখানে পাশে তোমরা কিন্তু পরিচয় দিয়ে দিবা, k1, k2 আর k3 কী বলবা, অশূন্য ভেদ ধ্রুবক পাশে বলে দেবা। আর এখান থেকে k1 এর মানটা যদি বের করো তাহলে k1 পেয়ে যাবা, k1 কত পাবা, এখানে s² বাই ওয়াই জেড পেয়ে যাবা। তাহলে কীভাবে এখানে k2 এর মানটা পাবা, কত পাবা, এখানে y² বাই জেড এক্স পাবা। আর এখানে k3 এর মানটা যদি বের করো তো এখানে z² বাই এক্স ওয়াই পেয়ে যাবা। এবার গুণ করে দাও, গুণফল বলেছে ধ্রুবকগুলির, k1 ইন্টু k2 ইন্টু k3, তাহলে s² বাই ওয়াই জেড ইন্টু y² বাই জেড এক্স ইন্টু z² বাই এক্স ওয়াই। দেখো গুণ করে এক্স দুটো পাচ্ছ, তাহলে এখানে s², এখানে s², ওয়াই দুটো আছে, তাহলে যে y² কেটে গেল, z² কেটে গেল, সব কেটে গেল 1। তাহলে এখানে দেখো তো ধ্রুবক তিনটির গুণফল কত পেয়ে গেলাম, 1 পেয়ে গেলাম। আমাদের এখানে ধ্রুবক তিনটির গুণফল 1 দেখাতে বলেছিল, আমাদের কিন্তু চলে এসেছে 1। তাহলে আমরা অ্যান্সারটা কী বলে দেবো, অ্যান্সার হয়ে যাবে আমাদের সত্য। এবার 3-এর প্রশ্নটা দেখো, এখানে প্রশ্নটা বলছে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজককারী রেখাংশের উপর অবস্থিত হবে না। আচ্ছা দেখো কী বলছে প্রশ্নটা, আমরা ছবি এঁকে তোমাদের বোঝাচ্ছি। আমাদের এখানে কেউ বলেছে দুটি বৃত্ত পরস্পর যদি স্পর্শ করে, তাহলে দেখো এই যে আমাদের একটা বৃত্ত আর এখানে একটা বৃত্ত আছে যেটা পরস্পর স্পর্শ করেছে, এই জায়গায় ধরো স্পর্শ করেছে, ঠিক আছে, এই বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে এই যে বিন্দুটা, এটা বিন্দু যদি আমরা বলি পি বিন্দু, তাহলে পি বিন্দু দেখো এখানে কেন্দ্রদ্বয়, এটা কেন্দ্রদ্বয়। তোমাদের এটা জানতে হবে, এই বৃত্তের কেন্দ্র এ, এই বৃত্তের কেন্দ্র বি। তাহলে দুটি বৃত্ত পরস্পর যদি বহিঃস্পর্শ করে, এখানে স্পর্শ করেছে পি বিন্দুতে, তাহলে কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখাংশটা সেই স্পর্শ বিন্দু হয়েই যাবে সবসময়, এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের, ঠিক আছে। তাহলে এটা আমাদের কি সেই স্পর্শ বিন্দু হয়ে যাচ্ছে। এখানে কি বলছে, এখানে বলছে কেন্দ্র দুটির সংযোগের সরলরেখাংশটা, এই যে এ বিটা বলছে সেই বিন্দুর উপর, স্পর্শ বিন্দুর উপর অবস্থিত হবে না বলছে, কিন্তু হবে না, এখানে হবে না বলেছে। তো আমাদের অ্যান্সারটা মিথ্যা হবে। তোমাদের জানতে হবে যে কেন্দ্রদ্বয়ের সংযোগের সরলরেখাংশ সেই স্পর্শ বিন্দুর মধ্য দিয়ে যায়, তাই না, তার উপর অবস্থান করে। এই কেন্দ্র দুটির সংযোগের সরলরেখাংশ তা কার উপর অবস্থান করবে, স্পর্শ বিন্দুর উপর অবস্থান করবে। তাহলে এখানে হবে না বলেছে, অ্যান্সারটা মিথ্যা আমরা বলে দেবো। তাহলে অ্যান্সারটা হবে আমাদের মিথ্যা, তোমরা মিথ্যা বলবে অ্যান্সার।
চারের প্রশ্নটা দেখো, আমাদের এখানে বলছে একটি লম্ব চঙ্গাকৃতির জারের ব্যাসার্ধ 8 সেমি এবং উচ্চতা 8 সেমি হলে জারের অর্ধেক জলপূর্ণ থাকলে জলের আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি হবে। আচ্ছা এখানে দেখো, এখানে লম্ব চঙ্গাকৃতি মানে চঙের আয়তনের কথা বলেছে, তা যার ব্যাসার্ধ আর বলে দিয়েছে আর উচ্চতা এইচ বলেছে। তাহলে চঙের আয়তনের সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে সেই জারের আয়তনটা, এটা সম্পূর্ণ আয়তনটা, তাই না? এই যে আমাদের যদি আবার চং থাকে এভাবে, তো এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ আয়তনটা। কিন্তু এখানে জল আছে কিন্তু অর্ধেক, অর্ধেক যদি জল থাকে তাহলে তার জলের আয়তনটা কত হবে? অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা পাবো আমরা অ্যান্সার, তাই না? তো কিন্তু এখানে কী বলেছে, আয়তনটা কিন্তু পাই আর স্কোয়ার এইচ বলেছে বলে অ্যান্সারটা কিন্তু মিথ্যা হবে। তো তোমরা অ্যান্সার মিথ্যা বলে দেবা। চঙের অর্ধেক জল আছে, অর্ধেক আয়তন, তাহলে অর্ধেক বলতে 2 দিয়ে ভাগ করতে হবে, কিন্তু এখানে 2 দিয়ে ভাগ করে নিই, শুধু পাই আর স্কোয়ার এইচ লিখে দিয়েছে বলে আমরা অ্যান্সারটা মিথ্যা লিখে দেবো। তা তোমরা অ্যান্সারটা মিথ্যা বলে দেবা। তো 5এর প্রশ্নটা বলেছে 1 রেডিয়ান সমান 4 সমকোণ বাই পাই হবে না, এটা হয় না। আমরা জানি যে 1 রেডিয়ান সমান 4 সমকোণ বাই 2 পাই, যদি 2 পাই হতো তাহলে সত্য হতো, এখানে শুধু পাই বলেছে, তাহলে অ্যান্সারটা কী হবে? মিথ্যা হবে। তা তোমরা অ্যান্সারটা মিথ্যা বলে দেবা, এটা আমাদের হবে না। তোমাদের এখানে বলে রাখি যে আমরা জানি আমরা কি জানি, 1 রেডিয়ান সমান আমরা লিখব 4 সমকোণ বাই 2 পাই, এটা কিন্তু আমরা জানি, তাই না? এটা হয় 1 রেডিয়ান সমান 4 সমকোণ বাই 2 পাই, কিন্তু এখানে শুধু পাই আছে বলে অ্যান্সারটা কী হবে? মিথ্যা হবে। এবার দেখো 6এর প্রশ্নটা আমাদের বলছে, এখানে বলছে মধ্যগামিতার মাপক দুটি গড় ও মধ্যমা। হ্যাঁ ঠিক, মধ্যগামিতার মাপক দুটি গড় আর মধ্যমা হয়, কারণ দেখো গড়ের মানটাও মধ্যের মানটা পাওয়া যায় আর মধ্যমাও মধ্যের মান পাওয়া যায়, তাহলে মধ্যগামিতার মাপক দুটি গড় ও মধ্যমা হয়, এটা কিন্তু সত্য কথা। তাহলে অ্যান্সারটা তোমরা বলে দেবা, অ্যান্সার সত্য বলে দেবা, অ্যান্সারটা হবে সত্য। আচ্ছা 4এর প্রশ্নগুলো চলে আসলাম। তো 4এর প্রশ্নগুলো আমাদের 2 মার্কের প্রশ্ন আছে, তো তোমরা প্রতিটি প্রশ্নের জন্য 2 নম্বর পেয়ে যাবা। তো চলো 4এর 1-এরটা আমরা দেখে নেব কী বলছে। 4এর 1-এর প্রশ্নটা বলছে একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। গাছটির বর্তমান উচ্চতা 30 মিটার হলে 2 বছর পর উচ্চতা কত হবে গাছটির উচ্চতা, তাই না? 2 বছর পর গাছটির উচ্চতা চেয়েছে। তা দেখো আমরা 2 বছর পর গাছটির উচ্চতা বের করে নেব। তাহলে আমরা বলবো অতএব 2 বছর পর গাছের উচ্চতা হবে। এই সূত্রটা তোমাদের জানতে হবে। এখানে দেখো বর্তমান উচ্চতা কত বলেছে? 30 মিটার, তাহলে 30 × 1। এবার দেখো প্লাস না মাইনাস হবে, এখানে 20% হারে বৃদ্ধি পায় বলে এটা প্লাস হবে, আর হ্রাস পেলে মাইনাস হবে, এরকম সূত্রটা আছে। আর এখানে 20% বলতে 20/100, ঠিক আছে? 20% মানে 20/100, আর হোল টু দি পাওয়ার পাওয়ারটা হবে দেখো এখানে সময়টা কত? 2 বছর, তো সময়টা এখানে চলে আসবে 2 বছর, মানে এটা সমূল চক্রবৃদ্ধির সূত্রটার মতন একদম সেম টু সেম, এটা সমহার বৃদ্ধির অঙ্ক আছে এটা, ঠিক আছে? এইভাবে তোমাদের সূত্রটা বসাতে হবে। তাই 2 বছর পর গাছের উচ্চতা হবে এটা, তাহলে এত মিটার। তাহলে এটা সরল করি আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তো দেখো সরল করো, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 30, এখানে 0 0 কাটাকাটি করো, এটা কাটাকাটি করলে 5 পেয়ে যাবা। তা দেখো তো এখানে তো ভগ্নাংশের যোগ এটা করলে কত পাবা? 6 পাবা, আর নিচে 5, তার স্কোয়ার মিটার। তাহলে 30, এটা যদি আমরা স্কোয়ারটা ভাঙাই তাহলে 6/5 × 6/5, আচ্ছা 5 6 30, ওকে। এবার এখানে দেখো 3টা 6 গুণ করলে কত হয়? 216 হয়, আর নিচে 5, একে যদি ভাগ করো তোমার কত পাবা? 5 4 20, 16, 5 3 15, 1.99, 5 দিয়ে 10। তো দেখো আমরা গাছটির উচ্চতা পাবো এটা, কত পেয়ে যাব? আমরা এখানে লিখে দেবো, এই যে এখানে লিখে দিচ্ছি। কোথায় লিখবো বলো? এখানে লিখে 4 3 2 মানে 43 আচ্ছা 20 দিয়ে দিলাম, একটা 0 দিতে পারো, এত মিটার। তা 2 বছর পর গাছের উচ্চতা হবে 43.20 মিটার, এটা আমাদের অ্যান্সার। 2-এর প্রশ্নটা বলছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা তা নির্ণয় করো। আচ্ছা এখানে আমাদের কত টাকা মানে আসলটা দেওয়া নাই, তা ধরে নিতে হবে। ধরি আসলটাকে পি বলা হয়, আসলটা আমরা x টাকা ধরে নিলাম। এবার দেখো এখানে মাসিক সুদ মানে 1 মাসের সুদ বলেছে 1 টাকা বলেছে, তাহলে 1 মাসের
সুদ কত বলেছে, 1 টাকা বলেছে। তাহলে আমরা 12 মাসের সুদ বের করবো। 12 মাস মানে 1 বছর, তাহলে কত হবে, 1 × 12 টাকা মানে 12 টাকা। তাহলে দেখো আমরা সুদ পেয়ে গেলাম, 1 বছরের সুদ কত পেয়ে গেলাম, 12 টাকা পেয়ে গেলাম। তাহলে আমরা সুদের সূত্র I = PTR/100, এখানে সব মানগুলো বসাও। দেখো I বলতে 12 পেলাম 1 বছরের সুদ, আর P আসলটা হচ্ছে আমাদের X, ওকে। আর এখানে দেখো সময়টি 1 বছর সময়টা, তাহলে এখানে 1 বছর নিব 1, আর সুদের হার বলেছে 5%, তাহলে 5 আর নিচে 100। আচ্ছা এখানে সরল করো, আমরা x এর মানটা পেয়ে গেলে অ্যান্সার পেয়ে যাবো। তাহলে এখানে দেখো কাটাকাটি করে নাও, এখানে 5 দিয়ে করলে দেখো এটা পেয়ে যাবা 20 পেয়ে যাবা। তাহলে এটা কত হবে, 12 আর 20 গুণ করলে আমাদের x এর মান, তাহলে এটা 12 দিয়ে 24 শূন্য। তো দেখো আমাদের বলেছে যেটা আসলটা বের করতে বলেছিল, তাহলে অতএব নির্ণয় আসলটা কিন্তু বের করতে বলেছে। আমরা পেয়ে গেলাম কত, 240 টাকা। এটা আমাদের অ্যান্সার। 3 প্রশ্নটা বলেছে 5x² + 13x + k একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে, এটা ইকুয়াল টু 0 হয়। তাহলে এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ অপরটি যদি অন্যান্য হয় তাহলে k এর মান কত। খুবই একটা ছোট প্রশ্ন, ঠিক আছে। আমরা k এর মান পেয়ে যাবো। দেখো তাহলে এই দ্বিঘাত সমীকরণের বীজ দিয়ে যদি পরস্পর অন্যান্য হয়ে যায়, তাহলে আমরা বলে দেবো সিটা আর এটা মানে ধ্রুবক সংখ্যাটা আর স্কয়ার সহগটা সমান হবে। তাহলে এখানে বলবো যেহেতু বীজদ্বয় পরস্পর অন্যান্য আছে, এখানে পরস্পর অন্যান্য, ঠিক আছে, পরস্পর অন্যান্য বলতে এখানে আকারটা হবে না, এই আকারটা একটু বাদ দিয়ে দিতে হবে, পরস্পর অন্যান্য। তাহলে অতএব আমরা বলে দেবো দেখো k = 5 পেয়ে যাবো। তাহলে যে কোনো দ্বিঘাত সমীকরণের বীজ দিয়ে পরস্পর অন্যান্য হলে আমাদের কি ধ্রুবক সংখ্যাটা স্কয়ার সংখ্যাটা সমান হয়ে যায়। তাহলে k এর মান 5, এটাই আমাদের অ্যান্সার। দেখো একবারই অ্যান্সারটা পেয়ে গেলাম। তো 4 নম্বর প্রশ্নটা আমাদের আছে 5/√2 + √3 - 1/√2 - √3 সরল করতে বলেছে। তার দ্বিঘাত করণীয় অঙ্ক আছে, চলো আমরা সরল করে নিই। তো প্রথমে আমরা হর কম্বিনেশন করে নেব। হর কম্বিনেশন বলতে দেখো আমাদের হরে যেটা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে গুণ করে দাও। তা কীভাবে, এখানে গুণ হবে √2 - √3, আচ্ছা মাইনাস, তাহলে এখানে আমরা করব। তাহলে এখানে আমাদের √2 - √3 আছে, গুণ হবে √2 + √3 দিয়ে। তাহলে উপরে বসবে √2 + √3, ওকে। চলো আমরা সরলটা করি। উপরে যদি গুণ করে দাও তাহলে 5√2 - 5√3, আর এখানে a² - b² সূত্র বলবে, আর উপরে √2 + √3, একইভাবে এখানে a² - b²। দেখো এখানে কত আসে সরলটা, এটা আসবে 2, এটা আসবে 3, তাই না। দেখো আমি তোমাদের দেখাচ্ছি। দেখো √2² তাই না, স্কোয়ার জন্য রুটটা উঠে যাবে, তাহলে 2 পেয়ে যাবা। এখানেও স্কোয়ার জন্য রুটটা উঠে যাবে, 3 পেয়ে যাবা, √2 + √3। একইভাবে এখানে 2 - 3 পেয়ে যাচ্ছ। আচ্ছা এটা -1 পাবা, তাহলে -1 তাহলে এখানে মাইনাস চলে আসবে, 5√2 - 5√3, আর এটাও -1, তাহলে -1 আর এটা মাইনাস আছে তাই প্লাস হয়ে যাবে, এটা √2 + √3। এখানে দেখো -5√2 প্লাস হয়ে যাবে 5√3 প্লাস √2 প্লাস √3। সলভ করে নাও। দেখো সরল যদি করো, আমার আগে যোগটা এটা রাখি, এটা হয়ে যাবে আমাদের 6√3, তারপরে বিয়োগটা রাখবো, এটা মাইনাস হয়ে যাবে, দেখো এটা 4√2, এটা আমাদের অ্যান্সার 6√3 - 4√2। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম আমরা। দেখো 5 প্রশ্নটা বলছি অকেন্দ্রীয় বৃত্তের AB ও CD যে দুটি দৈর্ঘ্য সমান বলেছে, কোণ AOB 60 ডিগ্রি এবং CD 6 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা চলো ছবি এঁকে প্রশ্নটা বুঝি। তাহলে কেন্দ্র আমাদের একটা বৃত্ত বলেছে, আমাদের এখানে দুটি সমান যে বলে দিয়েছে, তাহলে আমরা একটা উপরে AB আর নিচে CD, এভাবে দুটো যে নিয়ে নিলাম, এটা AB আর এটা আমরা CD নিলাম। আচ্ছা CD দৈর্ঘ্য বলে দিয়েছে, CD কত বলেছে, এখানে সিডির মান বলেছে 6 সেমি। তাহলে সিডি যদি 6 হয় তাহলে এবি কত হবে, এবি 6 হবে, আর এখানে সিডি আর এবি সমান, তাই না, যে দুটি সমান দৈর্ঘ্য। আচ্ছা এখানে কেন্দ্রবিন্দু আছে ও,
কোণ বলেছে এ ও বি 60 ডিগ্রি, তাহলে আমরা এটা এ ও বি এবার আমাদের যোগ করতে হবে। এই কোণটা আমাদের দেওয়া আছে 60 ডিগ্রি। আচ্ছা, এই কোণটা 60 ডিগ্রি আছে, তাহলে আমরা দেখো এই দুটো বাহু তো সমান, তাহলে এই দুটো বাহু সমান হলে এই দুটো কোণ পেয়ে যাবো। তারপরে এখানে দেখো তোমাদের লিখছি, আমাদের এখানে আছে ও এ সমান সমান ও বি। কেন সমান? একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধের জন্য এরা কিন্তু সমান। এবার দেখো দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান হয়ে যায়, তাহলে এই কোণগুলো আমাদের সমান হবে। তাহলে অতএব কোণ আমরা সমান পেয়ে যাব ও এ বি সমান সমান কোণ আমরা পেয়ে যাব কি ও বি এ। ও বি এ এদেরকে এক্স ধরে নাও, এক্স ধরি, তাহলে এক্স ধরে নিলে দেখো তো এবার আমরা কী করবো, ত্রিভুজের 3টি কোণের যোগফল দেখাবো। 3টি কোণের যোগফল 180 ডিগ্রি। তো এখান থেকে এক্সের মান পেয়ে যাবো 2x, এটা ওদিকে গিয়ে বিয়োগ হবে, তাহলে বিয়োগ হয়ে তোমরা 120 পেয়ে যাবা। 2 দিয়ে কাটাকাটি করো 60 ডিগ্রি পেয়ে যাচ্ছ। তাহলে এক্সের মান কত পাচ্ছ? 60 ডিগ্রি। তাহলে দেখো এই দুটি কোণ কিন্তু পেয়ে যাচ্ছ, এটা 60 ডিগ্রি পেয়ে যাচ্ছ আর এটাও 60 ডিগ্রি পেয়ে যাচ্ছ। তাহলে দেখো একটা ত্রিভুজের 3টি কোণ যদি সমান থাকে সেই ত্রিভুজটা কী হয়ে যাবে? তার অতএব আমরা এখানে পেয়ে গেলাম দেখো ত্রিভুজ এ ও বিটা, ত্রিভুজ এ ও বি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, তাই না? কোনো ত্রিভুজের 3টি কোণ সমান হলে সেই ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হয়ে যায়। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুগুলো তো সমান, তাহলে এখানে এ বি সমান সমান ও এ সমান সমান ও বি। তাহলে আমাদের কী বলেছিল, কার মান বের করতে বলেছে? এখানে আমাদের বৃত্তের ব্যাসার্ধ কিন্তু ও এ আছে, তাহলে অতএব বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য পেয়ে গেলাম। তো এদের মানগুলো এ বি যদি 6 হয় তাহলে সবাই 6, তো অতএব আমরা লিখে দেবো বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম 6 সেমি। এটাই আমাদের অ্যান্সার। দেখো 6 প্রশ্নটা আমাদের বলেছে, আমাদের কিন্তু 6 প্রশ্নের চিত্রটা দেওয়া আছে, ছবিটা। তো এখানে বলছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, ওটা হচ্ছে বৃত্তের কেন্দ্র বলেছে। আর এখানে দেখো এইবি এই কোণটা নাম দিই, এটাকে নাম দিলাম, তো এই কোণটা কত বলেছে? 110 ডিগ্রি। সিবিই আমাদের কোণটা বলেছে সিবিই 30 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি বলেছে। তো আমাদের মান বের করতে বলেছে কোণ এডিবি, এই কোণটার মান কত হবে সেটা আমাদের জানতে চেয়েছে। আচ্ছা, এখানে দেখো আমরা চিত্র থেকে কি দেখতে পাচ্ছি, চিত্র থেকে এবিটা ব্যাস দেখতে পাচ্ছি, কারণ কেন্দ্রবিন্দু হয়ে গেছে। তাহলে এবিটা যদি ব্যাস হয় তাহলে এডিবি কোণটা তো অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ আমরা কী জানি? ঠিক আছে, অর্ধবৃত্তস্থ কোণ আমরা জানি সমকোণ। তাহলে চিত্র থেকে পাই, ঠিক আছে, চিত্র থেকে পাই এবি ব্যাস। তাহলে এবি যদি ব্যাস হয় তাহলে এখানে আমাদের দেখো তো কোণ এডিবি কোণটা কি? অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে। তাহলে এখানে লক্ষ্য করো, তাহলে এডিবি এই কোণটা আমরা কী পাই? অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, তাহলে এডিবি কোণটা 90 ডিগ্রি। পাশে বলে দেবো যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তাই তো, সমকোণ মানে 90 ডিগ্রি। তা দেখো এডিবি কোণের মানটা বের করতে বলেছিল, তাহলে আমাদের সহজে হয়ে গেছে, আমাদের সহজে পেয়ে গেলাম মানটা, এটা হচ্ছে 90 ডিগ্রি। এই মানগুলো তো কেন দিয়েছে জানি না, কারণ প্রশ্নে কীভাবে করেছে না করেছে। আর এখানে দেখো প্রশ্ন চিত্রটা দেওয়া আছে, ও বিন্দু দিয়ে এবি গেছে, তো এবিটা আমাদের বেশ হয়ে যাবে, বেশ অনুযায়ী আমরা অর্ধবৃত্তস্থ কোণ পেয়ে যাচ্ছি, এটা এডিবিটা। তো এডিবিটা অর্ধবৃত্তস্থ কোণ হলে পরে আমাদের এডিবি কোণটা হবে 90 ডিগ্রি, তো অ্যান্সারটা আমাদের 90 ডিগ্রি, এটা আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি। তো ঠিক আছে, প্রশ্ন অনুযায়ী ওরা যদি ঠিকঠাক থাকে এভাবে, প্রশ্ন যদি ভুলও থাকে এভাবে যদি করে দেয় তো কোনো অসুবিধা নেই, এভাবে তোমরা করে নেবা। কারণ এখানে কিন্তু এবিটা ও কেন্দ্র দিয়ে গেছে, দেখা যাচ্ছে যে ও বিন্দু দিয়ে গেছে এবি এখানে যেটা, তাহলে এবি যেটা আমাদের বেশ হয়ে যাচ্ছে, বেশ অনুযায়ী আমাদের অর্ধবৃত্তস্থ কোণ পেয়ে যাচ্ছে এডিবিটা, তার জন্য আমরা এডিবি কোণটাকে 90 ডিগ্রি বলে দিতে পারছি, ঠিক আছে। তো এই কোণগুলো কোনো কাজে লাগছে না, আমরা এইভাবে অ্যান্সারটা পেয়ে গেলাম। এবার দেখো 7 নম্বর প্রশ্নটা বলেছি, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি ও 3 সেমি, তাদের কেন্দ্রদের মধ্যে দূরত্ব 13 সেমি, বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, ভালো প্রশ্ন। দেখো আমরা এখানে প্রশ্নটা দুভাবে করা যাবে, শর্টকাট নিয়মে করে দিতে পারো সূত্র বসিয়ে, আর ডিটেলসও করতে পারো। আমি দুটো নিয়ম দেখাচ্ছি তোমাদের, চলো আমরা দুটো বৃত্ত অঙ্কন করি। তাহলে আমরা বৃত্ত দেখাবো, দেখো একটা বড় বৃত্ত হবে, একটা ছোট বৃত্ত হবে। তাহলে আমরা প্রথমে বড় বৃত্তটা নিচ্ছি, এই যে একটা বড় বৃত্ত, আর এখানে একটা ছোট বৃত্ত নিলাম, আমরা একটা ছোট বৃত্ত তৈরি করে নিই।
এই যে আমাদের ছোট বৃত্ত। এখানে যেটা বলেছে কেন্দ্রদের মধ্যে দূরত্ব বলে দিয়েছে। তাহলে কেন্দ্রে আমরা এটা এ, এটা বি নিয়ে নিলাম কেন্দ্র বিন্দু। আর সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য যেটা জানতে চেয়েছি, আমরা এইভাবে একটা সরল সাধারণ স্পর্শক টেনে দিই, এইভাবে টেনে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে নাম দেখো, এটার নাম দেব, এভাবে যদি যোগ করে দিই আমরা, এটা আমরা সি, আর এভাবে যোগ করে দেব, এটা আমরা ডি নাম দিয়ে দিলাম। ওকে। আচ্ছা, তাই সিডি দৈর্ঘ্য আমাদের বের করতে বলেছে। সিডি কত? এই সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্যটা বের করতে হবে। দেখো, এটা আমরা দুইভাবে করাবো, তোমাদের আগে ডিটেলসে নিয়মটা বলে দিচ্ছি কীভাবে হবে অ্যান্সারটা। তো এখানে কেন্দ্রদের মধ্যে দূরত্ব এবিটা আমাদের বলে দিয়েছে। এবিটা কত বলেছে? এবিটা আমাদের বলেছে এখানে 13 সেমি। এবার আমরা কী করবো, এবি এর সমান্তরাল সরলরেখা একটা অঙ্কন করব ডি বিন্দু থেকে। তাই ডি বিন্দু থেকে যে অঙ্কন করি, তাহলে এভাবে আসবে, দেখো এভাবে পেয়ে যাবা। ওকে। তাহলে এখানে একটা নাম দিয়ে দেবো আমরা, এটাকে আমরা ই নাম দিয়ে দিচ্ছি, ই নাম দিয়ে দিলাম। তাহলে এটা আমাদের কী হবে, একটা আয়তক্ষেত্র তৈরি হবে। দেখো কীভাবে আয়তক্ষেত্র পাবা। এই কোণটা আমরা 90 ডিগ্রি, যেহেতু কী হয় কেন্দ্রগামী সরলরেখা স্পর্শকের উপর লম্ব হয়, তো এটা যদি 90 ডিগ্রি হয়, তা দেখো তো এই যে সরলরেখাগুলো আছে এরা হচ্ছে আমাদের কি, এইসব কোণগুলো আমরা এই কোণটা কী পাবো, এই যে সমান্তরাল সরলরেখা। তা এটা আমরা 90 ডিগ্রি পেয়ে যাবো, এটা আমরা 90 ডিগ্রি পেয়ে যাবো। ওকে। তাহলে এখানে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা আমরা 90 ডিগ্রি পেয়ে যাবো, তাই না? কারণ দেখো এটা চতুর্ভুজের 4টি কোণের যোগফল 360 ডিগ্রি হয়। 3 জনের মান যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে এরও মান 90 ডিগ্রি হবে। তাহলে এই যে আমাদের পেয়ে গেলাম চতুর্ভুজটা এ বি ডিটা, এটা কিন্তু আয়তক্ষেত্র পেয়ে গেছি আমরা। ওকে। এটা যদি আয়তক্ষেত্র হয়ে যায়, তাহলে দেখো, তাহলে আমরা এটা যে এ বিটা যদি হয় 13 সেমি, তাহলে এ বি সমান সমান পেয়ে যাচ্ছে আমরা, এ বি সমান সমান কাকে পেয়ে যাবো, এ বি সমান সমান ইডি পেয়ে যাবো। এটা হবে আমাদের 13 সেমি, ঠিক আছে। ইডি পেয়ে গেলাম 13 সেমি। আর এখানে আরেকটা জিনিস দেখাতে পারবা, এখানে দেখো এই যে বিডির সঙ্গে এই সমান হবে, মানে এখানে আমাদের দেখো বিডি আর এই সমান হবে। তাহলে এখানে দেখো আমরা কার মানটা বের করব, সি এর মানটা বের করব। তাহলে সি এর মান কত হবে, সিই এর মানটা যদি বের করো, তাহলে এখানে সিএ থেকে বাদ দাও, সিএ থেকে বাদ দিতে হবে আমাদের ইএ। তাহলে দেখো সিএ মাইনাস ই এর জায়গায় আমরা বিডি বসাতে পারবো, বিডি। এবার তোমাদের বলে দিই সি এর মান কত। সি হচ্ছে আমাদের, দেখো সিএ হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ, যেটা আমাদের এখানে আছে প্রশ্নে 8 সেমি। তাহলে সিএ কিন্তু আমাদের 8 সেমি। আর বিডি ছোট বৃত্তের ব্যাসার্ধ, বিডি হবে আমাদের 3 সেমি। তাহলে সিএ বিডির মান জানা হয়ে গেল। তাহলে এখানে মান বসিয়ে দাও। তাহলে এটা আমাদের 8 আর এটা হচ্ছে আমাদের 3। তাহলে কত পেয়ে যাবো, এটা 5 পেয়ে যাবো। তা দেখো সি এর মানটা, এই যে সিইর মানটা কিন্তু আমরা 5 পেয়ে গেলাম। আর ইডির মানটা জানা হয়ে গেছে 13। তা দেখো তো এই যে এখানে 90 ডিগ্রি আছে, এটা তো সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে সমকোণী ত্রিভুজ থেকে আমরা বের করব সমকোণী ত্রিভুজ, আমরা দিব সিডিই থেকে আমরা বলে দেবো, দেখো অতিভুজ আমরা বলবো, দেখো এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, অতিভুজ হবে ইডি। তাহলে আমরা বলবো ইডি স্কোয়ার সমান সিডি স্কোয়ার প্লাস সিই স্কোয়ার। তাহলে এখান থেকে কার মানটা দরকার, সিডির মান দরকার। তাহলে সিডি স্কোয়ার হবে আমাদের ইডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এখান থেকে যদি সলভ করি, তাহলে ইডি কত দেখো, ইডির মানটা আমরা পেয়েছি 13 স্কোয়ার। আর সি এর মানটা 5 বের করলাম, 5 স্কোয়ার। এটা 169 মাইনাস এটা 25, বিয়োগ করো 144 পেয়ে যাবা। তাহলে এখান থেকে দেখো সিডির মানটা পেয়ে যাচ্ছি 144 বর্গমূল 12। তা আমরা পেয়ে গেলাম সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। তা অতএব লিখে দেব সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত পেয়ে গেলাম আমরা, 12 সেমি পেয়ে গেলাম। বাস। এবার তোমাদের শর্টকাট নিয়মটা বলে দেবো। দেখো শর্টকাট নিয়মটা তোমাদের বলে দিচ্ছি, তোমরা কীভাবে একবারে পেয়ে যাবা সিডিটা। তাহলে এখানে দেখো সিডির যেটা সূত্রটা আছে সেটা পাবা √, মানে এখানে হচ্ছে কেন্দ্রদের মধ্যে দূরত্ব যদি আমাদের ডি হয়, তাহলে ডি স্কোয়ার মাইনাস, আর এখানে কি হবে, আমরা বড় বৃত্তের ব্যাসার্ধকে আমরা R1 বললাম,
মাইনাস আর ছোটো বৃত্তের ব্যাসার্ধকে R2 বললাম তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এখানে আমি বলবো যেখানে ডিটা কি, তাহলে এখানে বলে দিই যেখানে ডি হলো আমাদের কেন্দ্রদের মধ্যে দূরত্ব, ডিটা কিন্তু আমাদের এবি বলে দিচ্ছি, এবি যেটা হচ্ছে আমাদের কত 13 সেমি, আর আর ওয়ান হচ্ছে আমাদের 8 সেমি, আর আর টু হচ্ছে আমাদের 5 সেমি। বাস এই মানগুলো বসিয়ে সলভ করবা, সলভ করে একই মানটা পাবা, সিডির মানটা আমরা পেয়ে যাবো 12 সেমি। ঠিক আছে, তো এইভাবে কিন্তু দেখো শর্টকাট নিয়মে করা যায়। তো আমি দুটি নিয়ম দেখে দিলাম, ডিটেলসের নিয়মটা দেখে দিলাম আর শর্টকাট নিয়মটা দেখে দিলাম। তো আমি বলবো তোমরা সবসময় ডিটেলসের নিয়মে করার চেষ্টা করো, মনে থাকবে অঙ্কগুলো। ঠিক আছে, শর্টকাট নিয়মে করলে তোমরা নিয়মটা ভুলে যেতে পারো। তো এই ছিল আমাদের অঙ্কটা। 8 প্রশ্নটা দেখো বলছি 5 cot থিটা প্লাস cosec থিটা বাই 5 cot থিটা মাইনাস cosec থিটা সমান 7/3 দেওয়া আছে। তো আমাদের মানটা বের করতে বলেছে cos থিটার মানটা। তাহলে এখান থেকে আমরা cos থিটার মানটা বের করে দেখাবো। তো দেখো আমরা প্রথমে কী করব, সবাইকে আমরা সাইন কোসে ভেঙে নিচ্ছি আমরা। তাহলে এখানে 5 ইন্টু কটকে লিখতে পারবো cos থিটা বাই সাইন থিটা, আর একে যদি আমরা সাইনে ভেঙে নিই এটা হবে 1/sin থিটা। cos থিটা সমান 1/sin থিটা লেখা যায়। 5 ইন্টু এখানে আমরা বলবো cos থিটা বাই সাইন থিটা, এখানে 1/, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের উপরে একটা প্লাস আছে, আর এখানে আমরা দেবো সাইন থিটা 3। এবার আমরা একটু ভগ্নাংশে যোগবিয়োগ করি। তো উপরে যদি ভগ্নাংশে যোগবিয়োগ করো দেখো তোমরা পাবা কি, তাহলে এখানে লসাগুটা হয়ে যাবে সাইন থিটা লসাগু, এটা পাবা 5 cos থিটা প্লাস 1 পাবা। আর একইভাবে নিচে যদি ভগ্নাংশে যোগবিয়োগ করো এখানেও তোমরা সাইন থিটা লসাগু, তাহলে এখানে পেয়ে যাবা 5 cos থিটা মাইনাস 1, সাইন থিটা কেটে দাও, এদিকে আছে আমাদের 7/3। ওকে, তো এখানে আমরা বাটা দেবো বা, তাহলে উপরে কোথায় থাকলো, উপরে থাকলো 5 cos থিটা প্লাস 1 আর নিচে 5 cos থিটা মাইনাস 1, 7/3। এবার কী করবো আমরা, এবার আমরা সরল করে নেব। এখান থেকে cos থিটার মানটা তোমরা সহজেই পেয়ে যাবা। তাহলে এখান থেকে আমরা যদি বর্গগুণ করি তাহলে 7 5 35 cos থিটা মাইনাস 7, আর এটা 15 cos থিটা প্লাস 3। সেখানে চলে আসি আমরা 35 cos থিটা, এটা হবে মাইনাস 15 cos থিটা, আর ডান দিকে চলে যাবে দেখো এদিকে 3 ছিল আর এখানে হবে প্লাস 7 চলে আসবে। তাহলে এখানে বিয়োগটা করো, এটা হবে 0, এটা হবে আমাদের 2, তাহলে 20 cos থিটা, আর এটা 10 পেয়ে যাচ্ছ। তো দেখো cos থিটার মানটা আমরা দেখতে পাচ্ছি 10/20, 0 0 কেটে গেল। তাহলে cos থিটার মানটা কত পাচ্ছি আমরা, cos থিটার মানটা পেয়ে যাচ্ছি 1/2, এটাই আমাদের অ্যান্সার। 9 প্রশ্নটা দেখো আমাদের দেওয়া আছে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা সমান 1। তাহলে এখান থেকে আমাদের থিটার মানটা বের করতে বলেছে। তো চলো থিটার মানটা আমরা পেয়ে যাবো tan 4 থিটা। আচ্ছা দেখো এটাকে আমরা 1/tan 6 থিটা করে দিলাম। ঠিক আছে, এই tan 6 থিটাকে আমরা এদিকে নিয়ে আসলাম, 1/tan 6 থিটা করলাম। আচ্ছা 1/tan আছে তাই তোমরা cot করতে পারবা, cot 6 থিটা। আচ্ছা cotকে দেখো তো, এটা যদি আমরা tan দিয়ে লিখতে চাই তাহলে tan দিয়ে লিখতে পারবা 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, পুরো কোণের সূত্র। এটা আবার cot ফিরে আসবে, উভয় দিকে tan যদি ভ্যানিশ করে দাও তাহলে এখানে 4 থিটা সমান এদিকে 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। থিটাগুলো যদি আমরা বাঁদিকে নিয়ে এসে যোগ করি তাহলে দেখো তো আমরা পেয়ে যাচ্ছি 10 থিটা সমান 90 ডিগ্রি। তাহলে এখানে দেখো 10 দিয়ে যে কাটাকাটি করো সেটা 9 ডিগ্রি পেয়ে যাবা। তাহলে থিটার মানটা পেয়ে গেলাম, থিটার মান বের করতে বলেছিল কত 9 ডিগ্রি, এটাই আমাদের অ্যান্সার। দেখো 10 প্রশ্নটা বলছি একটি আয়তঘনের মাত্রাগুলি যথাক্রমে 12 সেমি, 6 সেমি, 3 সেমি দেওয়া আছে। তাহলে ওই আয়তঘনের সমান আয়তনের একটি ঘনকের প্রতিটি ধারে দৈর্ঘ্য কত হবে। আচ্ছা তাহলে এখানে দেখো আয়তঘনের আয়তনটা আর ঘনকের আয়তনটা সমান হবে, কারণ সমান আয়তন বলে দিয়েছে। তা প্রথমে আয়তঘনের আয়তনটা আমরা বের করে নিই। আয়তঘনের মাত্রাগুলি দেওয়াই আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মাত্রাগুলি আমরা জানবো। তো আমরা লিখবো আয়তঘনের আয়তন বা ঘনফল বলতে পারছো আয়তন। তাহলে আয়তঘনের আয়তনের সূত্র কি, তাদের মাত্রাগুলির গুণফল। মাত্রাগুলি আছে 12, 6, এদিকে আছে 3,
ঠিক আছে, ঘন সেমি। দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টি মাত্রা আছে, তাহলে আয়তনের সূত্রই হচ্ছে আয়তন বা ঘনফলের সূত্র মাত্রাগুলির গুণফল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এটা হচ্ছে আমাদের আয়তঘনের কি আয়তনের সূত্র। এবার এখানে দেখো আমাদের ঘনক বলেছে একই আয়তন বিশিষ্ট ঘনক, তাহলে ঘনকের ধারের দৈর্ঘ্য বের করতে বলেছে। আমরা ধরে নিব, ধরি ঘনকের ধারের দৈর্ঘ্য আমরা এ সেমি ধরে নিলাম। তাহলে অতএব ঘনকের আয়তনের সূত্র তোমরা জানবা ধারের কিউব মানে এ কিউব হবে ঘন সেমি। ঠিক আছে, তো আমাদের এখানে বলে দিয়েছে ঘনকের আয়তন আর আয়তঘনের আয়তন সমান, তাহলে আমরা অতএব দিয়ে বলে দেব এ কিউব সমান 12 × 6 × 3। এখান থেকে এর মান পেয়ে গেলে অ্যান্সার। তাহলে এখান থেকে দেখো এর মানটা কী করে পাবো। আচ্ছা, এদের একটু যদি ভেঙে দাও তা 12কে লিখতে পারবা 2 × 3, 6কে লিখো 2 × 3, আর একটা 3 ছিল। তাহলে এখানে দেখো তো 2 × 2 × 2, 3টা 2 আছে, 3 × 3 × 3। তাহলে এটাকে আমরা করব 2 এর কিউব, আর এখানে করব 3 এর কিউব। তাহলে 2 × 3 তার কিউব করে দিলাম। তাহলে এখানে দেখো আমরা 6 এর কিউব পেয়ে যাচ্ছি। তাহলে এ কিউব এদিকে 6 কিউব পাওয়ার পর সমান হলে মূল সংখ্যা সমান, তাহলে এর মানটা 6 পেয়ে গেলাম। তাহলে অতএব ঘনকের ধারের দৈর্ঘ্য বের করতে বলেছিল, তাহলে অতএব আমরা লিখে দেব ঘনকের ধারের দৈর্ঘ্য আমরা কত পেলাম 6 সেমি। বাস, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 11 প্রশ্নটা বলছে এখানে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 25% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তা নির্ণয় করো। আচ্ছা, এখানে দেখো প্রথমে আমরা গোলকের ব্যাসার্ধ ধরে নিব। তাহলে ধরি গোলকের ব্যাসার্ধ, আমরা ধরে নিলাম আর একক। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দেখো কার সঙ্গে সম্পর্ক বলেছে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে অতএব গোলকের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি তোমাদের জানতে হবে 4πr² বর্গ একক। এটা হচ্ছে গোলকের বক্রতলের ক্ষেত্রফল, যেটাকে সমগ্রতল বলা হয় ফুটবলটা। এবার দেখো এখানে ব্যাসার্ধ 25% বৃদ্ধি করবে, তাহলে 25% বৃদ্ধিতে ব্যাসার্ধ হবে কত হবে। দেখো আর ছিল আগে, আর তার সঙ্গে দেখো আর এর বৃদ্ধি করবে 25%, তার 25/100 বাস এতটা। এটা সলভ করে নাও, 25 × 100। তাহলে এখানে দেখো এখানে তোমরা পেয়ে যাচ্ছ r + r/4, একটু ভগ্নাংশ যোগ বিয়োগ করবা, তোমরা পেয়ে যাবা 5r/4। তাহলে এখন যদি ব্যাসার্ধ এত হয়, তাহলে এখন বক্রতলের ক্ষেত্রফল কত হবে। তাহলে আমরা বলবো অতএব এখন গোলকের বক্রতলের ক্ষেত্রফল পেয়ে যাবা তোমরা 4π আর, এখন আর বলতে 5r/4, তো r²। তাহলে 4π এটা যদি সলভ করো তাহলে 25r²/16। আচ্ছা, আমরা 25/16 এদিকে করলাম, আর এখানে 4πr² করলাম, মানে এই একাটা নিয়ে আসলাম। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো এখানে যদি ব্যাসার্ধ বৃদ্ধি পেয়েছে, তাহলে আমাদের বক্রতলের ক্ষেত্রফলটা বৃদ্ধি পেয়েছে, এটা আমাদের বড় আছে ওটার চাই। তাহলে আমরা লিখব ক্ষেত্রফল বৃদ্ধি পায়, কত পাবে, বড়টা থেকে ছোটটা বাদ যাবে। এই যে বড়টা আছে, ছোটটা বাদ, ছোট আছে কত 4πr²। আচ্ছা এখানে দেখো এখানে যদি সরল করো তাহলে আমরা কত পেয়ে যাবো, আমাদের 25/16 থেকে 1 বাদ যাবে, তাই না। তাহলে এখানে যে ভগ্নাংশ যোগ বিয়োগ করো, তাহলে এখানে 9/16 পেয়ে যাবা। 9/16 × 4πr², এটা পাবা। কারণ এখানে দেখো 4πr² যদি কমন নিয়ে নাও, তো এখানে কী থাকবে, এখানে তো 1 থাকবে, তাই না। তাহলে 1 থেকে বাদ, তাহলে 1 থেকে যদি তোমরা 25/16 ভগ্নাংশের যোগ বিয়োগটা করো, তা তোমরা পেয়ে যাবে কত 9/16 পেয়ে যাবা।
আচ্ছা, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল বৃদ্ধি পায়, কিন্তু আমাদের চেয়েছে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি কত পাবে। তাহলে অতএব ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায়। ঠিক আছে, শতকরা কত বৃদ্ধি পাবে দেখো, শতকরা বৃদ্ধি পাওয়ার নিয়মটা যেটা দেখো, ক্ষেত্রফল বৃদ্ধি কতটা পাচ্ছে সেটা উপরে লিখো। তাহলে 9/16 ইন্টু 4πr²। আর কত থেকে বৃদ্ধি পাচ্ছে, প্রথমে যেটা ছিল আমাদের প্রথমে ছিল 4πr², এখান থেকে বৃদ্ধি পাচ্ছে আর 100 দিয়ে গুণ করবা। এইভাবেই আমরা শতকরা বৃদ্ধিটা পেয়ে যাব। এটার সঙ্গে এটা কেটে দাও, তাহলে এখানে পেয়ে যাচ্ছ 9/16 ইন্টু 100। বাস, এটা সলভ করে আমাদের অ্যান্সার হয়ে যাবে 4 দিয়ে যদি কাটাকাটি করো এটা 25, আর এখানে হয়ে যাবে 4 × 4 = 16। তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে কত, এখানে 25 নং পেয়ে যাবে তোমরা কত, 25 নং 225, তাই না, 25 নং 225। তাহলে এটা 225 আর নিচে 4। আচ্ছা দেখো, ভাগটা আমরা এখানে দেখাই, আমরা 4 দিয়ে ভাগ দেখাবো। তাহলে এখানে দেখো করছি 4, আচ্ছা, আর 225কে 4 দিয়ে আমরা ভাগ করব। তাহলে দেখো প্রথমে 4 × 5 = 20, তাহলে আমাদের এখানে 2 নামবে, 25 নামলো। তাহলে এখানে 4 × 6 = 24, এখানে 1 নামবে, দশমিক জন্য 0 নিয়ে নাও। 4 × 2 = 8 নাও, 2 নামবে, দশমিক জন্য 0, 20 হয়ে যাবে। আর 4 × 5 = 20। এই দেখো আমাদের মিলে গেছে। তাহলে আমরা দেখো এটা আমরা ভাগফলটা কত পেয়ে গেলাম, 56.25%। এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমাদের যে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, তাই না, বক্রতলের ক্ষেত্রফলটা শতকরা কত বৃদ্ধি পাবে, সেটা শতকরা বৃদ্ধি পাবে গোলকের 56.25%। এটা আমাদের অ্যান্সার হবে, তাই না। তো তোমাদের অ্যান্সার এভাবে করতে হবে, খুব ভালো অঙ্ক, একটু ভালো করে দেখো। তো আমরা পেয়ে গেলাম গোলকের যে বক্রতলের ক্ষেত্রফলের যে শতকরা বৃদ্ধিটা বলেছিল, সেই গোলকের বক্রতলের ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধিটা আমরা পেয়ে গেলাম 56.25%। এটাই আমাদের অ্যান্সার। দেখো 4-এর 12 নম্বর প্রশ্নটা চলে এসেছি। তো আজকের ক্লাসের শেষ প্রশ্নে চলে এসেছি। দেখো আজকের শেষের প্রশ্নটা তোমাদের করাবো। আর তোমাদের বলি, তোমরা আমার বাড়ি জানতে চাইছো, তো স্যারের বাড়ির কথাই তোমরা সবাই কমেন্ট করছো, আমি বেশি বেশি করে কমেন্ট দেখতে পাচ্ছি। এটা তো তোমাদের আমি বলে দিই যে আমার বাড়ি হচ্ছে জেলা মালদা, এবং যে থানা আছে আমাদের থানাটা পড়ছে, সেই থানাটা হচ্ছে চাঞ্চল থানা। তো বলে দিলাম তোমরা জানতে চাইছিলা, তো আমি তোমাদের বললাম যে তোমাদের যে স্যারের বাড়ি, প্রদীপ স্যারের বাড়ি আছে মালদা জেলায়, এবং থানাটা পড়ছে চাঞ্চল। এই হচ্ছে আমাদের ঠিকানা। ওকে, তো চলো আজকের শেষ প্রশ্নটা আমরা করি। তাহলে এখানে আমাদের দেখো প্রশ্নটা কী বলেছে, একটি পরিসংখ্যা বিভাজনের গড় বলে দিয়েছে 7, আর সামেশন fi(x) এর মানটা বলেছে 140 হলে সামেশন fi এর মানটা বের করতে বলেছে। তাহলে এখানে দেখো পরিসংখ্যা বিভাজনের গড় মানে যৌগিক গড় যেটাকে বলা হয়, যৌগিক গড়। এই যে যৌগিক গড়ের সূত্র আমাদের জানতে হবে যে সামেশন fi(xi) বাই সামেশন fi। ঠিক আছে, আমাদের এখানে সামেশন fi(x) এর মানটা দেওয়া আছে, আর এর মানটা বের করতে হবে। আর যৌগিক গড়টা আবার বলে দিয়েছে কত, এখানে বলে দিয়েছে 7। তাছাড়া মানগুলো সব বসাই। তো সামেশন fi আর xi এর মানটা দেখো প্রশ্ন বলেছে 140, তাহলে সামেশন fi(x) এর মানটা আমরা 140 বসালাম, আর সামেশন fi আমাদের থাকবে, এর মানটা বের করতে বলেছে। তাহলে আমরা দেখো এখানে যে কাটাকাটি করো 7 থেকে 7, তাই এখানে তোমরা করতে পারবা 7 2 14 আর 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি সামেশন fi এর মানটা কত, তাই দেখে পাবো 20 পেয়ে যাবো। দেখো, তো এটাই আমাদের অ্যান্সার। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। তো সব অঙ্কগুলো ভালো করে দিয়েছি, কোনো সমস্যা নাই। তোমাদের কিন্তু আমাদের প্রশ্ন টেস্ট পর থেকে শেষের দিকে প্রশ্ন চলে এসেছে, আমাদের আর বেশি নাই, আর একটা সম্ভবত ক্লাস হতে পারে। তো আমাদের যেগুলো আছে, আবার যেগুলো আমাদের ছাড়া ছিল, যে পরিমিতি এবং রাশিবিজ্ঞানের অঙ্কগুলো অনেক বাকি আছে আমাদের প্রশ্ন টেস্ট পর থেকে, সেই অঙ্কগুলো আমি দিব। একটা ক্লাস দেওয়া হয়েছে, তোমাদের আমি বলেছিলাম যে ক্লাস দিব, সেই ক্লাসগুলো আসছে। তোমরা 90 মার্কের ক্লাস চাইছো, 90 মার্কের ক্লাসই আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। 9 নম্বরের উপপাদ্য অঙ্কগুলো আছে, সেই উপপাদ্য অঙ্কগুলো তোমাদের করাবো। তোমরা শুধু কমেন্টে জানো তোমাদের কী কী দরকার। ঠিক আছে, তো তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো।